নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ খেলমিনাক্স বাংলার নতুন ভিডিওতে আমি আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু আপডেটস নিয়ে এসেছি। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, মানে এটিকে মোহনবাগান ক্যাম্প থেকে কিন্তু অনেকগুলো আপডেটস থাকবে এই ভিডিওতে। তার সাথে সাথে আইএসএল এর বাকি আরও কিছু ক্লাব থেকেও আমি আপডেটস দিয়ে দেবো। স্পেশাল ট্রান্সফার আপডেটসই বেশি আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ফুটবল অ্যাকশন শুরু হতে যাচ্ছে। ফার্স্ট কোনো স্পোর্টিং অ্যাকশন শুরু হতে যাচ্ছে ইন্ডিয়াতে অক্টোবরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে স্টার্টিংয়ে। তো সেই ব্যাপারেও আমরা কথা বলবো বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখবেন, খুব ভালো আর বড় বড় খবর আছে এই ভিডিওতে। প্রথমে যে খবরটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে। ইস্ট বেঙ্গল ক্যাম্প কিন্তু নতুন একটা কোম্পানি ফর্ম করবে, শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন নামে। এর আগে যে কোম্পানিটা শ্রী সিমেন্টস ফাউন্ডেশন নামে গঠিত হয়েছিল, সেই কোম্পানিটার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব জড়িত হতে চায় না। তো এই নতুন একটা কোম্পানি ফর্ম করে সেই কোম্পানির আন্ডারে কিন্তু ইস্ট বেঙ্গল নথিভুক্ত হবে এবং সেই কোম্পানির আন্ডারে কিন্তু ইস্ট বেঙ্গল খেলবে। তো সেই কোম্পানি এখনো গড়ার প্রক্রিয়া কিন্তু চলছে, এখনো কিন্তু পুরো কোম্পানি গড়ার প্রক্রিয়াটা শেষ হয়নি। মানে কাগজপত্র সব জমা পড়ে গেছে, কিন্তু কোম্পানি এখনো লিগালি ফর্ম হয়নি। অ্যাপ্লাই তো করে দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল হাতে সময় কিন্তু খুবই কম। আজকে শনিবার হয়ে গেল, 12 তারিখ হয়ে গেল। 14 তারিখের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলকে সফট কপি পাঠিয়ে দিতে হবে এফএসডিএল আর এআইএফএফ কে আইএসএল খেলার। তো সময় হাতে কিন্তু খুবই কম আছে, আর এর মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল সব যাবতীয় যে কাগজপত্র সব রেডি করে রাখতে হবে। আর যদি কোম্পানি ফর্ম হতে দেরি হয় তখন একটুখানি সমস্যা হবে। কিন্তু ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে একদম পজিটিভ নিউজ আসছে বা পজিটিভ একটা ভাইব আসছে যে খুব তাড়াতাড়ি এই জটিলতা মিটিয়ে নেবে, আর সোমবারের মধ্যেই এই সব জটিলতা পার করে কিন্তু তারা বিট পেপার জমা দিয়ে দেবে। সব অফিসিয়াল যা যা ডকুমেন্টস দরকার সেই সমেত কিন্তু তারা পেপার জমা দিয়ে দেবে। এবং আইএসএল এ খেলার কিন্তু ইস্ট বেঙ্গলে একদম পাকাপাকি ভাবে হয়ে গেছে বা কনফার্ম হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এরকম কিন্তু ইস্ট বেঙ্গল অফিসিয়াল দাবি করছে। আর আমরাও আশা করছি যে নতুন কোম্পানি খুব তাড়াতাড়ি ফর্ম হয়ে যাবে। আজকে শনিবার, কালকে সানডে, আদৌ কোম্পানি ফর্ম হবে কিনা জানি না। আমরা ছুটির দিন একটা সোমবার দিন কিন্তু আমরা অ্যাটলিস্ট আশা করছি যে হয়তো কোম্পানি লিগালি ফর্ম হয়ে যাবে। 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ লাগে, আর 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ আজকে হয়ে গেছে। তো আশা করছি যদি কালকে না হয় সোমবারের মধ্যেও কিন্তু হয়ে যাবে কোম্পানি ফর্ম। আর কোম্পানি ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল অ্যাপ্লাই করে দেবে বা বিট পেপার পাঠিয়ে দেবে এআইএফএফ এফএসডিএল অফিসে। আর তার সাথে সাথে কিন্তু 17 তারিখের মধ্যেও কিন্তু হার্ড কপিটা একদম দিল্লিতে গিয়ে পাঠিয়ে দেবে। আর আইএসএল খেলার প্রক্রিয়া একদম পুরো শেষ করে ট্রান্সফার আপডেটস বা ট্রান্সফার সাইনিংগুলো করার দিকে নজর দেবে। কারণ ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট একদম 2.5 মাস থেকে কিন্তু ট্রান্সফার মার্কেটে কোনো মুভমেন্ট করছে না। তো এদের কিন্তু নজর রাখতে হবে ইস্ট বেঙ্গলকে। কিন্তু প্রথমত আইএসএল খেলাটা কনফার্ম করতে হবে, আর সেটা আশা করছে 14 তারিখের মধ্যে বা নেক্সট আমরা যখন ভিডিওটা দেবো ভালো কিছু খবর দিতে পারবো আপনাদের। এবার একটুখানি ইনভেস্টারদের বক্তব্য নিয়ে একটু আলোচনা করি। ইনভেস্টারদের বক্তব্য কি ইস্ট বেঙ্গল টিমটা নিয়ে একটুখানি সেটা নিয়ে আলোচনা করি। একটা বড় বেঙ্গলি লিডিং নিউজ পেপারে একটা ছোট্ট একটা খবর বেরিয়েছে আজকে, যেখানে ইনভেস্টার গ্রুপের একজন মেম্বার বলছে যে ইস্ট বেঙ্গলের যে টিমটা এখন অব্দি বা ইন্ডিয়ান সাইনিং যেগুলো মানে প্রি কন্ট্রাক্ট সাইন করা হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু একদমই খুশি না ইনভেস্টার গ্রুপ। কারণ তারা বলছে যে যেই প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে সেই প্লেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে তাদের প্রাইম ক্রস করে গেছে ইন্ডিয়ান ফুটবলে। মানে অবশ্যই যারা ইনভেস্টার যে প্লেয়ারগুলো কথা বলছে এটা কিন্তু সেহনাজ সিং হতে পারে, কেভিন লোবো হতে পারে, তারপরে লিংডো হতে পারে, সিকেভিন হতে পারে। এইসব প্লেয়ারগুলোর ব্যাপারে কথা বলছে যে তারা কিন্তু একটা সময় খুব ভালো প্লেয়ার নিঃসন্দেহ ছিল, কিন্তু এখন তারা প্রাইম পিরিয়ড তারা ক্রস করে গেছে। এখন অলমোস্ট তাদের একদম অন্তিম সময় চলে এসছে ক্যারিয়ারে। আর এইসব প্লেয়ারকে লম্বা চুক্তি দেওয়ার কোনো মানে খুঁজে পাচ্ছে না ইনভেস্টার। কিন্তু এখন ইনভেস্টার বলছে তাদের কাছে কোনো অপশনও নেই, কারণ অনেক ভালো ভালো যে প্লেয়ারগুলো ছিল সব কিন্তু ভালো ভালো টিমের সাথে নথিভুক্ত অলরেডি হয়ে গেছে, সাইনিং হয়ে গেছে। তো অপশন যে খুব একটা ইস্ট বেঙ্গল নতুন ইনভেস্টারের কাছে আছে সেটা কিন্তু নেই। তো সেই জন্য এই প্লেয়ারগুলোকে নিয়েই কাজ করতে হবে। ফরেনার সাইনিং বা রিক্রুটের উপরে কিন্তু ভালোভাবে জোর দিচ্ছে নতুন ইনভেস্টার, এবং চেষ্টা করছে কিছু কিছু প্লেয়ারকে নতুন করে নেওয়া টিমে যারা ভালো সার্ভিস দিতে পারবে ইস্ট বেঙ্গল টিমকে, শুধু এই বছরটা না নেক্সট 2-3 বছর ধরে। আর যদি কিছু সম্ভব হয় কিছু প্লেয়ার যদি লোনেও আনা যায় তো সেটাও কিন্তু চেষ্টা করছে ইনভেস্টার গ্রুপ। কিন্তু ইনভেস্টার গ্রুপ কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু যেই টিমটা এখন আছে, যে প্লেয়ারগুলো রিক্রুটেশন সেটা কিন্তু খুব সন্তুষ্ট না সেই প্লেয়ারগুলোর উপর বা সেই প্লেয়ারগুলোর সাইনিংয়ের উপর। তো এদিকে নজর রাখতে হবে কোন নতুন নতুন প্লেয়ার ইস্ট বেঙ্গল সাইন করায় আর কোন ফরেনার সাইন করায়, সেটার দিকে কিন্তু নজর রাখবো আমরা।
এবার কিন্তু আমরা ট্রান্সফার আপডেটসের কথা বলি। ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিউমার্স কিন্তু মার্কেটে অনেক ঘুরে বেড়াচ্ছে, স্পেশালি ফরেন এবং কোচ সাইনিং। আমরা এই বিষয় নিয়ে এখন অবধি এই ভিডিওতে কোনো আলোচনা করব না, আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলাটা কনফার্ম হোক, তারপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা কোন কোন প্লেয়ারের উপর রিউমার শোনা যাচ্ছে, কোন কোন কোচ ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা আছে, সেই প্লেয়ারগুলো ট্রান্সফার মার্কেটে ভ্যালু কত, কোচগুলো আসার কত সম্ভাবনা আছে, প্রোফাইল কিরকম কোচগুলোর, তো সেই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে হয়তো আলোচনা করবো। কিন্তু এই ভিডিওতে আমরা কিছু ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে কথা বলবো। 3টে ইন্ডিয়ান প্লেয়ার, 3টে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার ইন্ডিয়ার। তো 3টে প্লেয়ারকে কিন্তু সাইন করাতে চায় ইস্টবেঙ্গল। জেজের ব্যাপারে তো আপনারা অবশ্যই জানেন, জেজের কতটা পেছনে পড়ে আছে ইস্টবেঙ্গল জেজের সাইন নেওয়ার জন্য। তার সাথে সাথে কিন্তু আনাসের চুক্তিও আমি বলবো যে হয়তো ইস্টবেঙ্গল আইএসএল খেলাটা কনফার্ম হলে কিন্তু আনাসের চুক্তিটাও কিন্তু ইস্টবেঙ্গল পাকা করে নিতে পারবে। কারণ ইস্টবেঙ্গলে কিন্তু আমি অনেক দিন ধরে বলে আসছি এই চ্যানেলে যে ইস্টবেঙ্গল এক্সপিরিয়েন্স ডিফেন্ডার অভাব আছে, আর এক্সপিরিয়েন্স ডিফেন্ডার অভাবটা কিন্তু মেটাতে পারবে এই আনাস বা রাজু গাইকোয়াড়ের মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল আনতে পারে। রাজু গাইকোয়াড়ের আসার চান্স ইস্টবেঙ্গলের প্রায় শেষ হয়ে গেছে, আর এখন শুধু আনাসের অপশনটাই ইস্টবেঙ্গলের কাছে আছে এক্সপিরিয়েন্স ডিফেন্ডার দিক দিয়ে যদি দেখতে হয়। তো ইস্টবেঙ্গল চেষ্টা করছে যে করে হোক হয়তো আনাসকে আনার তাদের ক্লাবে। আর আমি মনে করি যখন ইস্টবেঙ্গলের ট্রান্সফার এই সাইনিংগুলো কনফার্ম শুরু করবে আইএসএল খেলা কনফার্ম হওয়ার পর, তখন কিন্তু আনাসের নামটাও থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। অলমোস্ট 90% নামই কনফার্ম যে আনাসের নাম কিন্তু থাকবে ইস্টবেঙ্গলের নতুন ট্রান্সফার সাইনিং এর মধ্যে, সেদিকে নজর থাকবে। আর একটা এক্সপিরিয়েন্স ডিফেন্ডার যদি ইস্টবেঙ্গল সাইন করাতে চাইছে এবং হয়তো চুক্তিও পাঠিয়ে দিয়েছে বা চুক্তির অফারটাও হয়তো পাঠিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নারায়ণ দাস। এরকমই শোনা যাচ্ছে, কিছু পোর্টাল আমি পড়ছিলাম যে নারায়ণ দাসকে অফার পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, আর নারায়ণ দাসের অফারটা পছন্দ হলেও কিন্তু সে জানিয়েছে যে কিছুদিন আরো অপেক্ষা করতে চায়, আর ভালো কোনো অফার তার কাছে আসছে কিনা সেদিকে নজর রাখতে চায়। তারপরে সে কিছুদিন পরে সে তার ডিসিশন জানাবে। আমি মনে করি যে নারায়ণ দাস কিন্তু এটা একটুখানি ওয়েট করছে শুধু এটা দেখার জন্য ইস্টবেঙ্গল আইএসএল খেলাটা কনফার্ম হয় কিনা। যদি ইস্টবেঙ্গলের আইএসএল খেলাটা কনফার্ম হয় তাহলে নারায়ণ দাসের সেকেন্ড ইনিংস ইস্টবেঙ্গলের শুধু সময়ের অপেক্ষা। নারায়ণ দাস ইস্টবেঙ্গলে খেলবে এটা আমি আশা করছি। নারায়ণ দাস যদি ইস্টবেঙ্গল অ্যাড হয় তাহলে কিন্তু লেফট ব্যাকের অপশন কিন্তু আরো বেড়ে যাবে ইস্টবেঙ্গলের কাছে, আর একটা এক্সপিরিয়েন্স অপশন চলে আসবে। কিন্তু আরেকটা জিনিস, নারায়ণ দাসের পারফরমেন্স কিন্তু লাস্ট 2 বছর ধরে খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, পারফরমেন্সের গ্রাফ তার অনেকটাই নিচে নেমেছে। এবার দেখার যে সেকেন্ড ইনিংস ইস্টবেঙ্গলে সে কিরকম খেলে যদি সে ইস্টবেঙ্গলে আসে। কিন্তু আমি আশা করছি আনাস, জেজে এবং নারায়ণ দাস এই 3টে প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গল জার্সি পরবে, আর সেই খবরটা হয়তো আমরা এই মাসের শেষের মধ্যেই পেয়ে যাব। তো এবার দেখার কি হয়। শুধু আমি বলছি যদি ইস্টবেঙ্গলের আইএসএল খেলাটা যেদিন কনফার্ম হবে তারপর থেকে কিন্তু প্রত্যেক 2 দিন অন্তর অন্তর ভালো খবর ইস্টবেঙ্গল ফ্যানের যতজন থাকবে, বড় বড় সাইনিং হবে প্রত্যেকটা সপ্তাহে, কিন্তু ভালো বড় সাইনিং ইস্টবেঙ্গল অপেক্ষা করবে। শুধু ইন্ডিয়ান সাইনিং না, ফরেন সাইনিংও কিন্তু আসছে ইস্টবেঙ্গল জন্য, তো অপেক্ষা করতেই হবে ইস্টবেঙ্গল ফ্যানদের। খুব ভালো সময় আসছে কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য, খুব এক্সাইটিং টাইম আসছে ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য। আচ্ছা, এটিকে মোহনবাগান নজর রাখার আগে কিন্তু আমি আরেকটা জিনিস ইস্টবেঙ্গল যখন বলছিলাম একটা জিনিস বলে দিই। ইস্টবেঙ্গল কিন্তু 2টো ইয়াং প্লেয়ার কিন্তু সাইন করবে, সেটা হচ্ছে রিকি আর এটা হচ্ছে হরমনপ্রীত সিং। দুটোই কিন্তু ইন্ডিয়ান আইএসএল প্লেয়ার, কিন্তু এআইএফএফ 2টো প্লেয়ারের সাইনিং আটকে দিয়েছিল। কারণ একটাই যে এআইএফএফ জানতে চাইছিল যে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কি, ইস্টবেঙ্গল কোন লিগে খেলবে বা ইস্টবেঙ্গলের জটিলতা যে চলছিল কোয়েসের সাথে, সেটার জন্য কিন্তু এআইএফএফ ডিলটা ব্লক করে দিয়েছিল। কিন্তু আমি আবার বলছি আইএসএল খেলা কনফার্ম হলে কিন্তু 2টো প্লেয়ারও সাইনিং কনফার্ম করে দেবে ইস্টবেঙ্গল, 2টো প্লেয়ারও কিন্তু ইস্টবেঙ্গল জয়েন করে ফেলবে। মানে আমি কিন্তু এই ভিডিওতে এখন 5টা প্লেয়ারের ইন্ডিয়ান প্লেয়ারের নাম বলে দিলাম যে এই 5টা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করতে পারে এই মাসের শেষের মধ্যে। তো অবশ্যই দিকে তাকিয়ে থাকবো আপনারাও প্লিজ তাকিয়ে থাকবেন, আর আমাদের সাথে যুক্ত থাকবেন এই ট্রান্সফারগুলো জানার জন্য, কবে হচ্ছে বা কি করে হচ্ছে বা মানে কি দিতে পারে এই প্লেয়ারগুলো ক্লাবের জন্য সে জানার জন্য আমার সাথে যুক্ত থাকবেন। আচ্ছা, এবার একটুখানি এটিকে মোহনবাগানে নজর রাখবো। কারণ এটিকে মোহনবাগান থেকে আজকে কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে কিন্তু বড় নিউজ এসছে, আর সেই নিউজটা আমরা অনেকে এক্সপেক্ট করছিলাম, আর সেটাই কনফার্ম হয়ে গেল। সেটা হচ্ছে টিরি সাইনিং। আমরা আশা করছিলাম কিন্তু সন্দেশ ঝিঙ্গানের সাইনিংটা অ্যানাউন্স হয়ে যাবে, কিন্তু না, সন্দেশ ঝিঙ্গানের সাইনিং আগে কিন্তু টিরি সাইনিংটা অ্যানাউন্স হয়ে গেল। আর টিরি সাইনিংটা অ্যানাউন্স হওয়া মানে কিন্তু এটিকে মোহনবাগান 6টা সাইনিং ফরেন সাইনিং কিন্তু কনফার্ম করে দিল। মাত্র একটা ফরেন সাইনিংয়ের স্লট এখন খালি রইল। এবার সেটা নিয়ে কিন্তু কিছুদিন আরও টালবাহানা চলবে, আরও কিছুদিন ওয়েট করতে হবে ফ্যানদের জন্য, মোহনবাগান ফ্যানদের জন্য, এটিকে ফ্যানদের জন্য। কারণ এই একটা প্লেয়ারের ফরেন প্লেয়ারের সাইনিং কিন্তু অনেকটা ডিপেন্ড করবে সন্দেশ ঝিঙ্গানের ফিউচারের উপর। যদি ঝিঙ্গান ডিসাইড
করে যে এটিকে মোহনবাগানই খেলবে, যেটা ব্র্যাড ইনমান পাকা হয়ে আছে কিন্তু এটিকে মোহনবাগানের জন্য। আর যে সন্দেশ ঝিঙ্গান ডিসাইড করে যে এটিকে মোহনবাগান না খেলে অন্য কোনো ক্লাবে যাবে, যেটা সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট এখন দাঁড়িয়ে, আর তাহলে কিন্তু ব্র্যাড ইনমানের আসার চান্স কমে যাবে। আর একটা ফরেন ডিফেন্ডার অপশন মানে জন জনসনকে কিন্তু রিনিউ করতে পারে কন্ট্রাক্ট, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। না হলে কিন্তু জন জনসন কিন্তু অন্য কোনো ক্লাব খোঁজার প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ সন্দেশ ঝিঙ্গান এটিকে মোহনবাগানই খেলবে এরকমই একটা মনে হচ্ছে। কিন্তু আমি আবার আগে বলেছি এরকম অনেক সিচুয়েশন আমরা দেখেছি যে প্লেয়ারটা মনে হচ্ছে যে ক্লাবে পাক্কা হয়ে গেছে, কিন্তু লাস্ট মোমেন্ট এমন একটা কিছু হয়ে গেছে যেটা প্লেয়ারটা ওই ক্লাব থেকে নিয়ে গিয়ে অন্য কোনো ক্লাবে চলে গেছে। এটা আমরা আগের সিজনেও দেখেছিলাম, 2 সিজন আগে যখন মেহতাব হোসেন নিয়ে কাণ্ড হয়েছিল, ইস্ট বেঙ্গলে পাকা হয়ে গিয়েও মোহনবাগান সাইন করে নিয়েছিল। আমরা সন্দেশ ঝিঙ্গানের সাইনিংটা এই সিজনেই আমরা দেখেছি, যখন কেরল ব্লাস্টার্সে একদম পাকা মনে হচ্ছিল, সন্দেশ ঝিঙ্গানের কোনো ট্রান্সফার রিউমার্সও ছিল না, তো সন্দেশ ঝিঙ্গান হট করে কিন্তু কেরল ব্লাস্টার্স ছেড়ে চলে যায়। টিটাও সেম হয়েছিল, যখন জামশেদপুর থেকে মনে হচ্ছে কেরল ব্লাস্টার্স চলে যাবে, যে সেখান থেকে কিন্তু সে এটিকে মোহনবাগান সাইন করে নিল। তো অনেক টালবাহানা এখনো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার মনে হয় সন্দেশ ঝিঙ্গান কিন্তু এটিকে মোহনবাগানই খেলবে, আর সাইনিংটা হয়তো কিছুদিনের মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে, এটাই কিন্তু আমাদের আশা। আমি একটা জিনিস আগের দিন ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে তো আপনারা জেনেও গেছেন, ডেভিড উইলিয়ামসের কিন্তু সাইনিং হয়ে গেছে। আর আমার এখন মনে হয় না যে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস বাদ দিয়ে কোনো আরেকটা স্ট্রাইকার সাইন করাবে। হ্যাঁ, ব্র্যাড ইনমান কিন্তু একটা অ্যাটাকিং রোলে খেলতে বেশি পছন্দ করে ঠিকই, কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার আমার মনে হয় দুটো জুটিকেই ভরসা দেখাবে, হাবাস এফসি কম্পিটিশন হোক কিংবা এই লিগ আইএসএল কম্পিটিশনই হোক। আচ্ছা, এবার একটুখানি আমরা আই লিগ সেকেন্ড ডিভিশন খবর গিয়েই তারপরে আমরা একটুখানি আইএসএল বাকি ক্লাবের খবরগুলো দেবো। আই লিগ সেকেন্ড ডিভিশন খবরটা হচ্ছে এরকমই শোনা যাচ্ছে যে 28শে সেপ্টেম্বর মধ্যে 5টা টিম যারা আইএসএল সেকেন্ড ডিভিশন খেলবে, সেটা হচ্ছে ভবানীপুর, মোহামেডান স্পোর্টিং, গাড়োয়াল এফসি, আরা এফসি এবং ব্যাঙ্গালোর ইউনাইটেড। এই 5টা টিমকে কিন্তু 28শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট করতে হবে কলকাতায়, আর তাদেরকে রাখা হবে একই হোটেলে। একটা বায়ো বাবেল তৈরি করা হচ্ছে, মানে একদম সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে, যেখানে বাইরের এনভায়রনমেন্টে যেটা চলছে সেখানে তাদের সুরক্ষিত রাখার জন্য কিন্তু একটা বায়ো বাবেল তৈরি করা হচ্ছে, মানে তাদের বাইরের এনভায়রনমেন্ট থেকে একটু ডিট্যাচ করা হবে যাতে করোনা ভাইরাসে গ্রাস তাদের না করতে পারে। এরকমই শোনা যাচ্ছে যে এই 5টা টিম কোয়ারেন্টাইনে থাকবে 28শে সেপ্টেম্বর রিপোর্ট করার পর অলমোস্ট 1 সপ্তাহ কি 10 দিন। তারপরে কিন্তু আমরা অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের স্টার্টিং থেকেই আমরা আইএসএল আই লিগ সেকেন্ড ডিভিশনে ম্যাচ দেখতে পারবো। লাইভ দেখার সুযোগ তো আমরা থাকবে না, কিন্তু কলকাতায় হবে ম্যাচগুলো। 5টা কি 6টা স্টেডিয়াম এরকম শোনা যাচ্ছে যে কনফার্ম বা কথাবার্তা চলছে 5টা স্টেডিয়াম নিয়ে। প্রথমটা হচ্ছে বারাসাত, হাওড়া, কল্যাণী, তারপরে হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম যাদবপুরে যেটা হয়েছে, তারপরে কিন্তু আরেকটা স্টেডিয়ামের নামও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এই 5-6টা স্টেডিয়াম নিয়ে আলোচনা হচ্ছে যে এই 5-6টা স্টেডিয়ামের মধ্যেই হয়তো কোনো একটা স্টেডিয়াম বা দুটো স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচগুলো, কিন্তু কোথায় হয় না হয় সেটা দেখার। 5টা টিম লড়বে আপাতত একটা স্পটের জন্য। এখন এরকমই খবর আছে শুধু একটা টিমকেই নেওয়া হবে সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য, আর প্রবল ফেভারিট কিন্তু মোহামেডান স্পোর্টিং, কিন্তু বাকি টিমগুলো কিন্তু সারপ্রাইজ দিতে পারে, স্পেশালি ব্যাঙ্গালোর ইউনাইটেড দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ খুব ভালো টিম তৈরি করছে ব্যাঙ্গালোর ইউনাইটেড, নজর সেদিকেও থাকবে। চট করে একটুখানি বাকি টিম, মানে আমি বেসিক্যালি কেরালা ব্লাস্টার্স আর ওডিশা এফসি থেকে খবরগুলো দেবো এই ভিডিওতে, দিয়ে শেষ করব, কারণ এই দুটো দল কিন্তু কিছু সাইনিং কনফার্ম করেছে আজকে, তো সেইগুলো ব্যাপারে কথা বলি। আমি লাস্ট ভিডিওতেই বলছিলাম যে গ্যারি হুপার বলে প্লেয়ার, যে অস্ট্রেলিয়ান এ লিগে খেলে ওয়েলিংটন ফিনিক্সে, আবার ওয়েলিংটন ফিনিক্সের একটা প্লেয়ার যে কি আইএসএল ক্লাবে আসতে পারে, কেরালা ব্লাস্টার্সে আসতে পারে, সেটাই কিন্তু কনফার্ম হয়ে গেল। দ্য ব্রিজের খবর অনুযায়ী এই গ্যারি হুপার কিন্তু চলে আসছে কেরালা ব্লাস্টার্স। আর্থিক চুক্তি নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, নাহলে কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু আমার মনে হয় আর্থিক চুক্তিটা একদম সমস্যা মিটে গেছে। আর গ্যারি হুপার অস্ট্রেলিয়ান এ লিগ ওয়েলিংটন ফিনিক্স থেকে চলে আসছে কেরালা ব্লাস্টার্স টিমে, একটা স্ট্রাইকার। আমি লাস্ট ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আমার, তাহলে অবশ্যই জেনে গেছেন স্ট্রাইকার ওয়েলিংটন ফিনিক্সে খেলেছে, টটিংহামে খেলেছে, বয়স 32 হলেও কিন্তু খুব ভালো একটা স্ট্রাইকার, খুব ভালো নাম করে একটা স্ট্রাইকার। তো এই স্ট্রাইকারকে সাইন করে নিল কিন্তু কেরালা ব্লাস্টার্স দ্য ব্রিজের খবর অনুযায়ী। প্রশান্ত ব্রাইট উইংয়ে খেলে ব্যাঙ্গালোর কেরালা ব্লাস্টার্সের, সেই প্লেয়ারটা কিন্তু লাস্ট কিছু বছর ধরে খুব ফ্যান ফেভারিট তো বটেই, আর কেরালা ব্লাস্টার্সের অনেক ভরসাদায়ক প্লেয়ার, অনেক ম্যাচ সে খেলেছিল, সেই প্লেয়ারটার সাথে কিন্তু আর 1 বছরের কন্ট্রাক্ট রিনিউ করে নিল প্রশান্ত, এর সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও 1 বছর রিনিউ করে নিল। আর কেরালা ব্লাস্টার্সের যেই প্রথা স্টার্ট করেছে ইয়াং প্লেয়ারদের সাথে চুক্তি করার, সেই প্রথাটা কিন্তু কন্টিনিউ করলো, কারণ প্রশান্ত একদম ইয়াং একটা প্লেয়ার। আচ্ছা,
আরেকটা ইয়াং প্লেয়ারকে সাইন করালো কেরালা ব্লাস্টার্স, সেটা হচ্ছে ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার কেংস্টারকে কিন্তু লাজং থেকে সাইন করে নিল কেরালা ব্লাস্টার্স। আর আই লিগ সেকেন্ড ডিভিশন টিমেও খেলে না এই লাজং এখন, তো সেই টিম থেকে প্লেয়ার সাইন করছে, মানে হচ্ছে অনেক এখন আইএসএল ক্লাবগুলো অর্গানাইজভাবে নজর রাখে কোন ক্লাবে বা কোথায় কোন প্লেয়ারগুলো খেলছে। তো এই কেনস্টারকে অ্যাজ এ ডিফেন্ডার সাইন করে নিল কেরালা ব্লাস্টার্স, এরকমই খবর আছে আমাদের কাছে। আচ্ছা, এবার শেষ করবো ভিডিওটা দুটো খবর দিয়ে, সেটা ওডিশা এফসি। প্রথমে একটা খবর দিই, মাইকেল ওনভু যে লাস্ট সিজন স্টার্ট করেছিল সিজনটা ব্যাঙ্গালোর এফসি জার্সি পরে, বিএফসি জার্সি পরে, মিড সিজন সে চলে যায় ব্যাঙ্গালোর এফসি থেকে ওডিশা এফসি। আর ওডিশা এফসিতে সাইন করে যে ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল ব্যাঙ্গালোর এফসিতে, সেটা কাটিয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিল ওডিশা এফসি জার্সি পরে। আর সেই অনুকে কিন্তু রিটেন করলো ওডিশা এফসি, এরকমই খবর। কত বছরের কন্ট্রাক্ট বা কি সেটা জানা যায় না, কিন্তু এরকমই মনে হচ্ছে একটা বছরের জন্য কিন্তু তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হলো। তো এবার দেখা সে কিরকম পারফর্ম করে। আর একটা নতুন সাইনিং করেছে হচ্ছে ওডিশা এফসি, সেটা হচ্ছে ডিফেন্ডার, 25 বছর বয়সী ডিফেন্ডার, একদম ইয়াং ডিফেন্ডার, আবার অস্ট্রেলিয়ান লিগ থেকে সাইন করানো, পার্থ গ্লোরি থেকে প্লেয়ারটা সাইন করিয়েছে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। আর কত যে অস্ট্রেলিয়ান প্লেয়ার এবার খেলছে আই লিগে, আইএসএল, আমি তো হিসাবও হারিয়ে ফেলছি। জ্যাকব ট্র্যাপ এই প্লেয়ারটার নাম, জ্যাকব ট্র্যাট, অস্ট্রেলিয়ান অরিজিন, বয়স 25, ডিফেন্ডার, রাইট ব্যাকেও খেলতে পারে, সেন্ট্রাল ডিফেন্ডার, রাইট ব্যাকেও খেলতে পারে। আর এই প্লেয়ারটা পার্থ গ্লোরি থেকে আসছে, কিন্তু খেলার অভিজ্ঞতা আছে ওয়েলিংটন ফিনিক্স এ টিম এবং বি টিম থেকে, মানে মেন টিম এবং বি টিমে। তার আগে সে খেলেছিল হচ্ছে সিডনিতে, তো সিডনি, ওয়েলিংটন ফিনিক্স, পার্থ গ্লোরি থেকে সে চলে আসছে ইন্ডিয়াতে ওডিশা এফসিতে খেলার জন্য। বেসিক্যালি সে অস্ট্রেলিয়াতে খেলেছে, অস্ট্রেলিয়ার বাইরে তার খেলার তার অভিজ্ঞতা নেই, সিডনির প্রোডাক্ট, কিন্তু পার্থ গ্লোরি তার লাস্ট টিম ছিল। তো এই প্লেয়ারটাকে সাইন করে নিল ওডিশা এফসি, এরকমই খবর আমাদের কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করবো। অনেকগুলো খবর আমি আপনাদের দিলাম, ইস্ট বেঙ্গল থেকে তো প্রচুর খবর ছিল, মোহনবাগান, এটিকে মোহনবাগান থেকে জাস্ট কিছু খবর ছিল সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততটাই, ততক্ষণ টাটা।